জাস্ট এক থেকে দুই সেন্টেন্সের ভিতরে আনসারটা যে টু ইউনিট ট্রান্সফরমারে কি থাকে মেইন পার্থক্যটা হলো কি যে তোমাদের পাওয়ার রেটিংটা তোমার প্রাইমারি সেকেন্ডারি হলো দুটোই সমান থাকে টুয়েলভ দিকে আর থিওরিটির ক্ষেত্রে আলাদা এটাই হলো মেইন পার্থক্য একদিকে তো তিনটা উইন্ডিং ওটাতে আছে এটা দুটা উইন্ডিং আছে সেটা তো আছে তো এই এখানে দুটো কথা লিখে দিই এখানে কোনো ব্যাখ্যা থাকার দরকার নেই আচ্ছা তারপরে এই প্রবলেমটা একেবারে ইয়া থেকে করে দিচ্ছি ওটাই তুলে দিচ্ছি এই প্রবলেমটা আমার ক্লাস নোট থেকে আমি তুলে দিচ্ছি না পারার কারণ আচ্ছা তারপরে এখানে বললাম যে লসলেস ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি আমি সার্চ ইম্পিডেন্স এ লোড করি তখন কি ঘটনাটা ঘটবে তখন ওখানে আমরা জাস্ট এই তিনটে থেকে চারটা লাইন লেখার পরেই আমি ওটাও দেখি এই জিনিসটা চাইছি যে সার্চ ইম্পিডেন্সে যদি আমি লোড করি তখন আমার লাস্টে যেটা দাঁড়ায় VS এই VR দুটাই হলো ম্যাগনিটিউড হলো সমান হয়ে যায় আর এটার ক্ষেত্রে IS আর IR দুটাই হলো সমান হয়ে যায় এই খালি এই কথাটা চাইছি এই ডায়াগ্রামটা মানে এই জিনিসটাই খালি দিবে এখানে যদি আমি সার্চ ইম্পিডেন্স লোডিং দিয়ে লোড করি ট্রান্সমিশন লাইনটা তখন কি অবস্থা দাঁড়ায় এটা না করাটা বলো না করাটা এবং তার সাথে এই প্রোডাক্টটা দিয়েছি যে আমাদের সেটা হলো প্লেয়ার অবস্থা এটা লেন্থের উপর ডিপেন্ড করবে শেষ কাহিনী শেষ আচ্ছা তারপরে এই যে এই প্রবলেমটা একেবারে এটা ক্লাস নোট থেকে তুলে যাবে এটা একদম ক্লাস নোট থেকে তুলে যাবে এবং এখানে আমি তোমাদের বলছি যে আমি অনেকগুলো জিনিস দিয়ে দিব তোমরা বাকিটা তোমরা হলো বের করবে এখানে আমি কি কি জিনিস দিয়ে দিছি এই যে আসল জিনিসটাই দিয়ে দিছি এই জিনিসগুলোই হলো দিয়ে দিছি অর্থাৎ আমরা যদি নিউটন রিঅ্যাকশনের ওখানে যাই নিউটন রিঅ্যাকশন কোথায় গেল এই প্রবলেমটা এক্স্যাক্টলি এই প্রবলেমটা দিছি আমি এখানে তোমাদের খালি তোমাদের এই পার্টটা করতে হবে আর তোমরা এই যে এখানে এই ক্যালকুলেশনটা করবে অর্থাৎ এই ভ্যালুগুলো দিয়ে দিছি আমি খালি এটা বসালেই পরে এটা হবে আর ওটা থেকে ইনভার্স করতে করে আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে ওখানে একটা লাইন আর এখানে এই তিনটা লাইন খালি এতটুকু এটা না করার সুবিধা আছে বলো এখানে তোমার আমি এই যে জিনিসগুলো দিয়ে দিছি এইটা তোমরা বের করবে আর তারপরে এটাকে বসে ইনভার্স করতে তোমাদের এই রেজাল্টটা চলে আসবে এই রেজাল্টটা চলে আসবে এটা তখন এটার সাথে অ্যাড করে দিলে কাজ করবে
তোমাদের এই যে এই ডিফিকাল্ট পার্টটা আমি এটা সব দিয়ে দিয়েছি না করার কি কাজ বলো বলো কেন করো না আর বলছি যে নিউটন র্যাপসনের ভিতরে এর চেয়ে সহজ অঙ্কন নাই এটাই হলো সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ এবং সেটাই ক্লাসরুম থেকেই তুলে দিচ্ছে এরপরও না করার কি কাজ বলো সে আপনি বলো কেন করা হয় ওটা সময় হবে না এই জন্য আমি প্রত্যেক দিনে বলি যে আজকের পড়াটা আজকেই তুমি বাসায় গিয়ে সময় না পেলে কমপক্ষে 10 মিনিটের জন্য হলেও দেখো একদিন পার হয়ে গেলে আপাত তাও বলে যাবে এবং সেটারই প্রমাণ হলো এই তোমার মৃত্যু এরপরে এই প্রবলেম এটাও আমি ক্লাসের করেছি এটা তোমাদের প্রশ্নের ভিতরে এটা থাকবে আচ্ছা তো তোমাদের এই প্রবলেমটা এটা ক্লাসে পড়াইছেন আর এটাই দিয়ে দিয়েছে কেন করো নাই বলো বাসায় ভালো করে প্র্যাকটিস করা হয় না আচ্ছা তো আমরা লাস্ট কোথায় গিয়ে শেষ করছি देखना सर देखना এক সপ্তাহ 10
প্রায় 10 দিনের মতো ক্লাস অফ ছিল। এই সময় এটা থাকতে পারে না। না না, আমার কথা হলো যে আজকে কখন প্রকাশ পাবে কেন? এক সপ্তাহ তোমার প্রায় 10 দিনের মতো ইয়ে গেল। আচ্ছা, এখন কষ্ট করে হলেও একটু দেখো কি করার আছে। এখন আমরা হ্যাঁ আমাদের ফাইনালের সিলেবাস কি এখান থেকে জেড বাস তোমাদের এটা ইয়ার আগে মিডের আগেই এই নোটটা দেওয়া ছিল। মিডের আগে এই নোটটা দেওয়া ছিল, ওটাই আমি মিডের আগে এটা কমপ্লিট করতে পারি নাই। তো এই জন্য এটা মিডের ভিতরে এটা সিলেবাসও ছিল না। মিডের পরে এটা শুরু করতেছে, অতএব এখান থেকে তোমাদের জন্য ফাইনাল সিলেবাস শুরু হবে এবং সিপি2 তোমাদের এখান থেকে নেওয়া হবে। এই স্লাইড থেকে শুরু হবে। হ্যাঁ, এই স্লাইড থেকে শুরু হবে। এখন এখানে আমরা বলতেছি যে ফল্ট ক্যালকুলেশন ইউজিং জেড বাস। আমরা এর আগে কথা শোনা তাহলে এটা তোমাদের ইয়ের ভিতরে নোটের ভিতরে আছে, তাহলে এখন কথাগুলো শোনো। আচ্ছা, ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, উনি ওনার কাজ করুক, তোমরা তোমাদের কাজ করো। তা এখন আমরা এর আগে ইয়ে ফল্ট কিভাবে কি মেথডে ক্যালকুলেট করছি বলো? দুটো মেথডে ক্যালকুলেট করছি। এই কি দুটো মেথড? পড়ে যাবে, আপনি অন্যকে ইউজ করেন, এটা পড়ে যাবে। আমরা এখন বলছি যে ইন্টারনাল ভোল্টেজ কন্ট্রোল, সেখানে আমরা একটা জেনারেটর অথবা দুটো জেনারেটর নিয়ে কাজ করছি, এর বেশি যায়নি এবং ওর বেশি আসলে যেতেও পারবো। কিন্তু থেভেনিন মেথডে আমরা একটা দুটা কেন 1000টা জেনারেটর নিয়েও আমরা কাজ করতে পারবো। তো সেটার এক্সটেন্ডেড ফর্মটা হলো আজকে আমরা আলোচনা করব। এখন থেভেনিন মেথড দিয়েও আমরা দুটো মেশিন নিয়ে প্রবলেম সলভ করছি। একটা মোটর ছিল, একটা জেনারেটর ছিল, অথবা দুটো জেনারেটর ছিল। এই পর্যন্ত আমাদের এর আগে প্রবলেমগুলো সলভ করছি। এখন আমরা প্র্যাকটিক্যাল লাইফের কথা চিন্তা করি যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আসলে আমাদের পাওয়ার সিস্টেমে একটা দুটো জেনারেটর থাকে না, সেভারেল 100 জেনারেটর থাকে। আবার একটা দুটো বাস বা একটা দুটো লাইনও থাকে না, সেভারেল 1000 লাইন থাকে। এখন সেক্ষেত্রে আমাদের সলভ করা কি উপায়? এক্ষেত্রে সিস্টেমের ভিতরে ফল্ট হলে সে ফল্ট করার কি সলভ করার কি উপায়, সেটাই আমরা এখন আলোচনা করব। যে এটা ইয়ে হয়েছে, উঠে গেছে, আপসাইড ডাউন হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওনার কাজ করবো। এখন সেক্ষেত্রে আমরা কি করবো, যে এর আগে আমরা কি করছিলাম ফল্ট ক্যালকুলেশনের সময় ওখানে ওয়াই বাস বা জেড বাস ইউজ করি। ওখানে শুধুমাত্র আমরা লোড ফ্লো ক্যালকুলেশনের সময় ওয়াই বাস ইউজ করছি। এখন আমরা ফল্ট ক্যালকুলেশনের জন্য জেড বাস ইউজ করি। এখন জেড বাসটা কি, যে ওয়াই বাসকে ইনভার্স করলে জেড বাস পাওয়া যায়। বুঝতে পারছো? এখন আমাদের লার্জ সিস্টেমের জন্য প্রথমে ওয়াই বাস ফর্ম করো, তারপর ওটাকে ইনভার্স করো, এটাও খুবই ডিফিকাল্ট। এখন সরাসরি আমাদের জেড বাস ক্যালকুলেট করার জন্য টেকনিক আছে। এখন সেই টেকনিকটাও আমরা ওই সাধারণত মাস্টার্সের ক্লাসে আলোচনা করি, যে একটা সিস্টেমের ভিতরে এত হান্ড্রেডস অফ বাস, হান্ড্রেডস অফ লাইন আছে, সেখান থেকে সরাসরি জেড বাসটা আমি কিভাবে পেতে পারি, এইটা কিছু অ্যালগরিদম আছে। তো
সেই অ্যালগরিদম আমরা আরো তো নষ্ট করে দিয়ে গেছি আমরা আপসাইড ডাউন হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আমাদের যে জেড কস্টটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো, আমরা এখানে ধরে নেব যে আমাদের জেড কস্টটা আমাদের দিয়ে দেওয়া আছে। ছোট সিস্টেম যদি হয় সেখানে আমরা ওয়াই কস্ট ক্যালকুলেট করে ইনভার্স করলে জেড কস্ট পাবো। আমরা এর আগে চারটা বাস নিয়েও আমরা ওয়াই কস্ট কিভাবে বের করা যায় সেটা আলোচনা করছি। লক্ষ্যর জন্য যে চারটা বাসের জন্য কিভাবে ওয়াই কস্ট বের করা যায় সেটা আলোচনা করছি। এখন ওয়াই কস্টকে ইনভার্স করলে কিন্তু জেড কস্ট পাওয়া যাবে, সেখানে ম্যাট্রিক্স ইনভার্সন হবে। এখন যে ম্যাট্রিক্স ইনভার্সন বলছে যে 2/2 হলে এখানে ক্যালকুলেশনে করা যায়, 3/3 হলেও করা যাবে, বাট একটু টাইম বেশি লাগবে, অনেকগুলো পেজও খরচ করতে হবে। কিন্তু 3 বেশি হলে আর ম্যানুয়ালি করা ইম্পসিবল হয়ে যায়। এখন সেক্ষেত্রে আমরা কম্পিউটারে হেল্প বা অন্য যে কোনো আমরা অন্য কিছুগুলো হেল্প করব। এখন যদি আমরা আরো লার্জ সিস্টেম হয় তো সেক্ষেত্রে আমরা সরাসরি যে জেড বাসটা কীভাবে পেতে পারি সেটা আমরা দেখাতে পারি। তো এখন তো এটার দাম তো উঠে গেছে, আগে দাম তো একটু দেখা যাবে কি করবো। খুলে লাগার জন্য না, এখানে সেট আপ সেটিংস চেঞ্জ করে পাশে কোনো রুম খালি আছে কিনা সেটাও তো পাশে খালি আছে। আপনারা যদি স্যার একটু আপনি যদি একটু বলতেন অপারেটিং কাছে যে এই জিনিসটা একটু ভালো করে দেয়, কারণ আমাদের স্যার প্রতিদিন এই জায়গায় 3টা ক্লাস থাকে, এই জায়গায় 3টা ক্লাস থাকে প্রতি সপ্তাহে স্যার মানুষ কম থেকে এই সমস্যাটা হচ্ছে স্যার, তখন বেশি হয়ে যায় তখন কমে যায়। আর কিছু সমস্যা এখন তো এই মনে হয় যারা এই লোকে বুঝতে গেছে, এখন কি খোঁজার সময়। আচ্ছা এখন আচ্ছা ইয়ে করো, ওই যে আপনার কি বলে ওইটা অফ করে স্যার আপনি মাস্টার দিক আচ্ছা এখন আচ্ছা এখন আমরা ধরে নিলাম আমাদের একটা লার্জ সিস্টেম আছে, সেখানে অনেকগুলো জেনারেটর আছে, অনেকগুলো লাইন আছে, অনেকগুলো বাস বার আছে। তা ওর ভিতর থেকে আমরা একটা অল্প একটা সেকশন এখানে ডট ডট দেওয়া মানে অনেকগুলো আলো আছে। এখন আমরা ধরে নিলাম যে এই সিস্টেমটা এটা বাসকে, এটা ধরো বাস 1, এইটা বাস 2, এই ধরনের অনেকগুলো বাস আছে। এটা হলো বাস n, অনেকগুলো বাস আছে। এখন এই সিস্টেমটার আমার জেড বাসটা আমার জানা আছে। জেড বাসটা কেমন, ওয়াই বাসের মতোই, ওখানে হলো Z11, Z12, এইভাবে Z1n, n নাম্বার অফ বাসের জন্য 1n পর্যন্ত চলে যাবে। তারপরে Z21, Z22, এভাবে Z2n, এইভাবে চলতে থাকবে। লাস্টেরটা হলো ZN1, তারপরে N2, এইভাবে NN,
বুঝা গেছে? তো এখন এই ডায়াগোনাল গুলো এটা 1 1, এটা 2 2, তারপরে 3 3 আসবে। তো এইভাবে এটা হলো যে k নাম্বার বাসের জন্য k k, তারপরে লাস্টে হলো n নাম্বার বাসের জন্য n n। ডায়াগোনাল গুলো হলো তোমার সেম ডিজিটের আসবে 1 1 2 2 k k n n। বুঝতে পারছো? এখন এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোই হচ্ছে আমাদের থেভেনিন ইম্পিডেন্স। ডায়াগোনাল ভ্যালু যেটা সেটাই হলো আমাদের থেভেনিন ইম্পিডেন্স। এখন যদি আমরা থেভেনিন মেথডে আমরা এর আগে দেখছি, যদি আমরা জানি থেভেনিন ইম্পিডেন্সটা জানি আর হলো ফল্ট ইম্পিডেন্সটা জানি, তাহলেই আমরা ফল্ট ক্যালকুলেশনের জন্য থেভেনিন ভোল্টেজ এবং এটা হলো প্রি ফল্ট ভোল্টেজ, ফল্ট হওয়ার আগের ভোল্টেজটা, এই জন্য ওটাকে আমি 0 দিয়ে লিখতেছি। থেভেনিন মেথড আমরা সলভ করছি, সেক্ষেত্রে কি করছি, থেভেনিন ভোল্টেজটা নিয়েছি ফল্ট হওয়ার আগে, ওটাকে বলি আমরা প্রি ফল্ট ভোল্টেজ, সেটাকে আমরা এখানে 0 দিয়ে লিখি। আর এটা থেভেনিন ইম্পিডেন্সটা বের করছিলাম আর তার সাথে হলো ফল্ট ইম্পিডেন্সটা হলো যোগ করছি। তো এখন এই ভোল্টেজটিকে যদি এটাকে আমি ভাগ দেই তাহলে আমাদের বের হবে ফল্ট কারেন্ট। তো এখন সেটাই ফল্ট কারেন্টকে আমরা IF দিয়ে লিখতেছি, মানে ডিউরিং ফল্ট কন্ডিশন হলো F আর বিফোর ফল্ট কন্ডিশন হলো 0। ঠিক আছে? হ্যাঁ। তো এখন ফল্ট কারেন্টটা এটা ছিল আমাদের থেভেনিন ইকুয়েশনের সময়। এখন এটা ছিল যদি আমাদের যে বাসে ফল্ট হবে ওই বাস থেকে যদি আমি রেস্ট অফ দ্য সিস্টেমকে দেখি তখন কত ইম্পিডেন্স লিখবো সেটাই হলো এটা। আর ওই বাসে আমাদের বিফোর ফল্ট যে ভোল্টেজটা সেটাই হলো এই প্রি ফল্ট ভোল্টেজটা, থেভেনিন ভোল্টেজ। এটাই আমাদের থেভেনিন মেথডে আমরা করছিলাম। অর্থাৎ আমরা ওখানে এক্সাম্পল দিছিলাম, এই আমাদের একটা জেনারেটর, এই একটা ট্রান্সফরমার, এই তারপর ট্রান্সমিশন লাইন, এই ধরনের ট্রান্সফরমার 2। আমি আগে জিনিসগুলাই রিভাইজ করতেছি। এখানে একটা মোটর ছিল, তো সেখানে আমরা বলছিলাম যে এই মোটরের টার্মিনালে একটা ফল্ট হয়েছে, এখন তুমি ফল্ট কারেন্টটা বের করো। সেক্ষেত্রে কি করছিলাম যে এখানকার ভোল্টেজটা আমরা বের করছি করিডোরে, তারপরে আমরা কি করছি প্রথমে যেটা করছি আর কি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছি। ইকুইভ্যালেন্ট সার্কিট জেনারেটরের জন্য এটা, ট্রান্সফরমারের জন্য এটা, ট্রান্সমিশন লাইনের জন্য এটা, আবার ট্রান্সফরমারের জন্য এটা, মোটরের জন্য এটা। এটা হলো EG ছিল, এটা হলো EM ছিল, প্লাস প্লাস মাইনাস মাইনাস। আর আমাদের এই জায়গাটা হলো ধরো এই জায়গাটা P, এই জায়গাটা ফল্ট ছিল। এখন একবার আমি ফল্ট এখানে ধরে করাইছি, আরেকবার ফল্ট এখানে ধরে করাইছি। ফল্টের পজিশন যেখানেই হোক না কেন আমাকে তাকাতে হবে এই ফল্ট পয়েন্ট থেকে। এখন বিফোর ফল্ট এখানকার ভোল্টেজটা কত সেটাই হলো থেভেনিন ভোল্টেজ। আর ফল্ট হওয়ার পরে আমাদের অর্থাৎ এখান থেকে যদি আমি তাকাই তাহলে কত ইম্পিডেন্সটা আমি দেখব, সেক্ষেত্রে আমি কি ইম্পিডেন্স দেখব যে এই কটা সব কটা একসাথে অ্যাড হবে, এই সব কটা অ্যাড হবে একসাথে, তার সাথে এটা প্যারালাল। এটাই ছিল আমাদের থেভেনিন ইম্পিডেন্স। এটা ধরো আমাদের ZG যদি বলি, এটা ট্রান্সফরমার বলি, এটা হলো লাইন ZL, এটা হলো ট্রান্সফরমার 2 ZT2, ZT1, আর এটা হলো M মোটরের জন্য।
তাহলে আমাদের এই কয়টা বললাম যে একসাথে আর হবে ZG প্লাস ZT1 প্লাস ZL প্লাস ZT2 এবং তার সাথে প্যারালাল হবে ZM। যদি আমি এখানকার এই পয়েন্ট থেকে যদি আমি রেস্ট অফ দ্য সিস্টেমকে তাকাই, তাহলে যে আমাদের ইম্পিডেন্সটা আমি দেখব সেটাই হলো আমাদের থেভেনিন ইম্পিডেন্স। তো সেটা কি দেখবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই পূজাতে আমাদের ভোল্টেজ সোর্স গুলাকে শর্ট করে দিতে হবে। ভোল্টেজ সোর্স গুলাকে শর্ট করে দিতে হবে, অর্থাৎ তখন তোমাদের জিনিসটা দাঁড়াবে যে এই দুই পয়েন্ট থেকে আমাদের তাকাতে হবে। এই দুই পয়েন্ট থেকে তাকাইলে আমাদের যে ইম্পিডেন্সটা আমি দেখবো, অর্থাৎ যদি আমি এখানে এ আর বি নাম বলি, তাহলে জেড এ বি হচ্ছে আমাদের জেড থেভেনিন। এটাই হচ্ছে আমাদের জেড থেভেনিন। এ আর বি পয়েন্ট থেকে যদি তাকাই, যে ইম্পিডেন্সটা আমি দেখবো সেটাই হলো আমাদের জেড থেভেনিন। এখন ওই জেড থেভেনিনের ভ্যালুটাই হলো আমাদের এটা, যে এই কয়টা ইম্পিডেন্স তার সাথে হলো এটা প্যারালাল, তো সেটার ভ্যালুটাই হলো এটা। তো এখানে আমাদের জেড থেভেনিনের ভ্যালুটা যদি পাই আর প্রি ফল্ট যদি, হ্যাঁ ওটাকে অফ করে দিচ্ছি, ওটাকে যদি আমি এই থেভেনিন ভোল্টেজকে যদি এখন এই থেভেনিন ইম্পিডেন্স আর ফল্ট ইম্পিডেন্স দিয়ে যদি অ্যাড করে বাদ দিই, তাহলে আমি ফল্ট কারেন্ট পাবো। তো এইটাই আমাদের থেভেনিনের জন্য নিয়মটা ছিল। এখন সেখানে বললাম যে এখানে তখন তো আমাদের দুটো মাত্র মেশিন, কিন্তু যদি আমার লার্জ নাম্বার অফ মেশিন থাকে তখন আমি কি করব? এখন সেক্ষেত্রে আমাদের জেনারেল রুল হলো আচ্ছা ওনারা কাজ করবে, তোমরা কথা শোনো। এখন ধরো আমি যে লার্জ নাম্বার অফ আমার সিস্টেম আছে, সেই সিস্টেমের ভিতরে বাস কেটে আসে ফল্ট হয়েছে। এখানে আমি ধরলাম যে এখানে আমাদের এটা বাস 1, এখানে এটা বাস 2, এখানে এটা বাস 3, এখানে বাস 4, 4 নম্বর বাসে এখানে আমার ফল্ট হয়। এই একই সিস্টেমে আমাদের যদি লার্জ নাম্বার অফ ইয়ে থাকে, বাস থাকে, এখন সেখানে আমি বললাম যে কে নাম্বার বাসে যদি আমাদের ফল্টটা হয়, এখানে যদি ফল্টটা হয়, তখন আমি কি হবে? এখানে আমাদের যদি বাস নাম্বার 4 এ যদি ফল্ট হয়, তাহলে আমরা এখানে লিখবো হলো বাস 4 থেকে ফল্টের ভিতরে যে কারেন্টটা। এখন যদি বলি বাস নাম্বার 3 তে যদি ফল্ট হয়, এখানে যদি ফল্ট হতো, ফল্টটা যদি এখানে হতো, তাহলে আমার নাম্বারটা চেঞ্জ করে দিতে হতো। এখানে যদি ফল্টটা হতো, তাহলে আমাকে অবশ্যই নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। এবং সেক্ষেত্রে জিনিস কিন্তু তোমাদের চেঞ্জ হবে, এই দুটো জিনিস, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। ফল্টের পজিশনের সাথে সাথে এই দুটো জিনিস চেঞ্জ হবে, একই থাকবে না। এই দুটো জিনিস চেঞ্জ হবে। এখন যেটাই হোক না কেন, আমার ওই দুটো জিনিস বার করতেই হবে। করার পরে তারপরে আমি এইভাবে এই ফর্মুলা বসাই দিলে আমি পাবো ফল্টটা। এই একই জিনিসেই আমি অ্যাপ্লাই করবো ফর ইন লার্জ নাম্বার অফ সিস্টেম যদি থাকে, মানে লার্জ নাম্বার অফ বাস থাকে। তো সেক্ষেত্রে আমি ধরলাম এখন 4 না দিয়ে আমি তখন দিব হলো কে, এখানে আমি দিব হলো কে, এটা মুছে দিয়ে কে। তখন আমি এখানেও কি করবো যে কে দিয়ে, আর এখানে হলো তখন হলো আমার কে কে। হ্যাঁ, কে একটা জেনারেল কথা বললাম, এই বাসটার ফল্টের কথা বলি। আগে ছিল 4 নম্বর বাসের ফল্টের জন্য মানে 4 বসাই গেছিলাম, 4
4 বসাচ্ছিলাম, এখানেও 4 বসাতাম। এখন 4 3 না দিয়ে আমি বললাম যে কোনো একটা বাসে, সে বাস নাম্বারটা হলো কে। কে ভ্যালু তোমার যেটা যে কোনো একটা হতে পারে। আর কে ভ্যালু যদি 1 বসাই তাহলে বাস নাম্বার 1 এ ফল্ট হলে যে রেজাল্টটা হবে সেটা পাবো। কে ভ্যালু যদি 2 বসাই তাহলে বাস নাম্বার 2 তে ফল্ট হলে যেটা হবে সেটা পাবো। আমি এক ইকুয়েশন দিয়ে আমি এখন সব বাসেরই আমি ফল্ট কারেন্ট বের করতে পারবো। বুঝা গেছে? আর কে ভ্যালু আমি যাই বসাবো সেই হিসাবে আমাদের ফল্ট কারেন্টটা বের হবে। কে বলো না বলো? স্যার হ্যাঁ, কে ভ্যালু স্যার 4 মার্ক। হ্যাঁ, কে এর ভ্যালু স্যার 4 হবে। হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার থেভেনিন ভোল্টেজটা বের করা লাগবে। আজকে ওই বাসে ভোল্টেজ না না না, থেভেনিন ইম্পিডেন্সটা বের করতে হবে না। থেভেনিন ইম্পিডেন্সটা তখন আসবে এই এখান থেকে, এই ডায়াগোনাল। বুঝা গেছে? ভোল্টেজের কথা বলি। হ্যাঁ, ভোল্টেজটা পরে আসতেছে। এখন এইটাই হলো আমাদের থেভেনিন ইম্পিডেন্স নির্দেশ করবে। যে ডায়াগোনাল এলিমেন্টগুলো হলো বাস নাম্বার 1 এর জন্য এটা হলো থেভেনিন ভোল্টেজ, থেভেনিন ইম্পিডেন্স, 2 এর জন্য এটা, 3 এর জন্য এটা, 10 এর জন্য এটা। এইভাবে তোমার যেটা যে বাসের ফল্ট সেই বাসের থেকে আমার এই ডায়াগোনাল এলিমেন্ট থেকে আমরা ওটা বের করতে পারবো। আচ্ছা, এটা গেল থেভেনিন ইম্পিডেন্সের কথা। যে তখন আমার থেভেনিন ইম্পিডেন্স আমাকে আর এই যখন সিরিজ প্যারালাল করে ক্যালকুলেশন করার দরকার নাই, সরাসরি আমি এই ম্যাট্রিক্স থেকে নিয়ে বের করতে পারবো। আচ্ছা, এখন হলো আমাদের বিষয়টা দাঁড়াবে যদি আমাদের থেভেনিন ভোল্টেজটা তার কি হবে, এই ভোল্টেজটা তাহলে কিভাবে বের করবো। এর আগে তো আমরা যে এখানকার ভোল্টেজটা কত সেখানে আমরা এই প্রি ফল্ট কারেন্টের সাথে এই যে এইগুলা সব অ্যাড করতাম করে এগুলো বের করছি, অনেকভাবে ভোল্টেজটা আমি বের করছি। কিন্তু এখন আমরা কি করব, এখন তোমাদের এই থেভেনিন ভোল্টেজটা আমরা লোড ফ্লো হিসাব করছিলাম, লোড ফ্লো ক্যালকুলেট করছিলাম। লোড ফ্লো যখন আমরা রান করব তখন লোড ফ্লোতে কি করে সে ভোল্টেজ গ্রেড মানে প্রত্যেকটা বাসে হলো ভোল্টেজ দিয়ে দিবে 1 2 এইভাবে কে নাম্বার বাসের জন্য বিকে, n নাম্বার বাসের জন্য bn, প্রত্যেকটা বাসের হলো ভোল্টেজ ম্যাগনিটিউড দিবে, অ্যাঙ্গেল দিবে। তা আমি ধরে নিলাম যে এইটা প্রত্যেকটা আমাদের একটা ভেক্টর, অর্থাৎ ম্যাগনিটিউডও আছে অ্যাঙ্গেলও আছে। এখন লোড ফ্লো রেজাল্ট রান হলে পরে আমাদের লাস্টে যে রেজাল্টটা পাবো আমরা এই জিনিসগুলো পাবো, যে প্রত্যেকটা বাসের ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা আমাদের জানা। এখন এই রেজাল্টটা আমি কাজে লাগাবো আমাদের ওখানে। তাহলে এখানে এটা আমি লিখবো জেড ভি বাস, এটা যেমন বললাম আমরা জেড বাস, এখানে বলবো এটাকে বলবো ভি বাস। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ভেক্টর যার ভিতরে আমাদের প্রত্যেকটা বাসের ভোল্টেজের ইনফরমেশন জানা আছে। এখন বাস নাম্বার কে এর জন্য কি করব, এইখান থেকে এই ভোল্টেজটা, এবং এইটাই হলো আমাদের প্রি ফল্ট ভোল্টেজ, প্রি ফল্ট আগে ফল্ট হওয়ার আগে, সেটাই হলো আমাদের এখান থেকে নিয়ে এসে এখানে বসাবো। তাহলে আমাদের কাজ হয়ে গেল। জাস্ট এই দুটা জিনিস থেকেই আমার ফল্ট ক্যালকুলেশন হচ্ছে। আমি এখান থেকে ভ্যালুটা নিয়ে এসে এখানে বসাবো, এখান থেকে ডায়াগোনাল এলিমেন্ট থেকে নিয়ে এসে এখানে বসাবো। আমার যে বাসে যে পয়েন্টে ফল্ট হচ্ছে সেই পয়েন্টে আমাদের ফল্ট কারেন্টটা বের হবে। তাহলে এখন থাকলো বাকি কি, আমি যদি এই ফল্টের সময় এই লাইনের ভোল্টেজটা কারেন্টটা বের করতে চাই, এর আগে লোড ফ্লো দিয়ে আমরা কি করছি, যে প্রত্যেকটা লাইনের আমাদের কারেন্ট কত হবে সেটা জানছি, প্রত্যেকটা লাইনের পাওয়ার কত ফ্লো করবে সেটা ক্যালকুলেট করতে শিখছি। সেখানে ধরে নিয়েছি যে কোনো ফল্ট নাই, কিছু নাই,
আমার এই জিনিসটা নাই। এই জিনিসটা না থাকলে খালি ভোল্টেজ আছে। যদি আমাদের ভোল্টেজ জানা থাকে তাহলে প্রত্যেকটা লাইনে কারেন্ট কত হবে, পাওয়ার কত হবে, ফ্লো হবে, সেটা আমরা বের করতে শিখছি। মনে আছে তো নাকি? ভুলে গেছে? শেষ, মিডও শেষ, তোমার হজম হওয়া শেষ নাকি? আচ্ছা, এখন ওই ইনফরমেশনের সাথে আমরা অ্যাড করতেছি, যদি আমাদের এখন ফল্ট হয় সেক্ষেত্রে কারেন্টের কি চেঞ্জ আসবে, ভোল্টেজের কি চেঞ্জ আসবে, সেটা আমরা এখন বের করব। এখন তো আমরা এই কারেন্টটা পেলাম, এইটাই হলো আমাদের আইকে বিল্ডিং পয়েন্ট। এই ভ্যালুটাই আমরা এখানে বের করলাম যে এখানে যদি ফল্ট হয়, এই ফল্টের সময় এখানকার কারেন্টটা কত, এই এখানে যদি আমার ফল্ট হয় সেই ফল্টের সময় কারেন্টটা কত সেটা বের করলাম। এর আগে আমরা এর সাথে সাথে আরো কি করছিলাম, যে এখানে ধরো ফল্টটা, এই কারেন্টটা পাইছি, এরপরে এখান দিয়ে কি কারেন্ট কত আসতেছে, এখান দিয়ে কি কারেন্ট আসতেছে সেটা বের করছি। মনে আছে? এখন যদি ওই একই রিকোয়ারমেন্টটা যদি এখনো হয় যে আমার এই লাইন দিয়ে কত কারেন্ট যাবে, এইখান দিয়ে এই মেশিনের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে, সেটাও যদি আমি বের করতে চাই তখন কি করব? এটা তো এটার জন্য কেমন, কিন্তু বড় সিস্টেমের জন্য কি করবে? তখনও দরকার হবে যে প্রত্যেকটা লাইনে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। আগে লাইন আগে কারেন্ট কত ছিল হ্যাঁ বের করতে হবে। এখন ওটারই সিস্টেমেটিক যে রুল, সিস্টেমেটিক যে নিয়ম, সেই অনুসারে আমরা এখন ওটার কারেন্টটা বের করতেছি। ডিটেক্টর দিয়ে দেওয়া থাকে, ওটা দেওয়া থাকে, ওটাকে বলা ফল্ট ইম্পিডেন্স বলে। তার ডিভাইসটা কি একবার সরাসরি দেওয়া থাকে? হ্যাঁ, এটা থাকছে তো লোড ফ্লো থেকে আসছে, এটা লোড ফ্লো থেকে আসছে। আর এটা বললাম যে এটা দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, এখন আমরা যাবো লাইনের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। এখন ওটার জন্য আমরা আসলে স্লাইডটা দেখাতে পারলে তোমাদের আরো সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে আর কি। স্লাইডটা তোমাকে দিয়ে দিচ্ছি, তোমাদেরও উচিত ছিল ওটা প্রিন্ট করে নিয়ে আসা, যাতে করে আমাদের সিস্টেমের ভিতরেও এটা একটা ফল্ট, সিস্টেমের ফল্ট। এই সিস্টেম যে সবসময় একমতো থাকবে তাও তো না, যে আমাদের এখন সিস্টেম কাজ করতেছে না, তাও আমাদের যদি তোমাদের হার্ড কপি যদি থাকতো বাস ওটা ফলো করতে ইজি হতো। তোমরা তো ওই প্রিন্ট করবা না, প্রিন্টারও কিনবা না, প্রিন্টও করবা না, তো তোমাদের লাইফটাকে তোমরা একটু ইজি বানানোর আমি ইয়ে করতেছি, এত একটু অ্যাডভাইস করতেছি। তো একটা প্রিন্টার কিনে দেবো, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসবো, হ্যাঁ কথা শোনো, এখন কথা শোনো। এখন প্রথমে আমরা কথা শোনো, কথা বললে তোমরা কথা বললে একসাথে আমাদের হিউম্যান হিসেবে লিমিটেশন আছে। খুব জোর দুইজনের কথা আমরা একসাথে তাও পারি না, আমাদের ব্রেন একসাথে দুইজনের কথাও অ্যানালাইসিস করতে পারে না। ভাই তুই একটু চুপ করে, আমি কথা শুনে নেই, কি বলো, বলি কিনা? তো এখন সেখানে যদি আরো 5-7 জন একসাথে কথা বলো, কেউ কারো কথা শোনে, এই জন্য ক্লাসের ভিতরে তো আমরা নিজেরা কথা বলি। আচ্ছা, এখন আমি বললাম এই ভোল্টেজটা হলো বিফোর ফল্ট ভোল্টেজ, যখন কোনো ফল্ট হয়নি। এখন আমি চাচ্ছি যদি ফল্টের সময় ভোল্টেজগুলো কি একই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, এখন সেই ভোল্টেজটা পাবো ডিউরিং ফল্ট। এখন প্রত্যেকটা বাসেরই আমি ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে।
এখন সেই ভোল্টেজটা পাবো কিভাবে? দেখেন সেটার জন্য সহজ যে ফর্মুলা সেটা হলো বাস আই। এটা হলো ফল্টেড কন্ডিশনে যে ভোল্টেজটা, আই এর ভ্যালু 1 2 3 যাই দিয়ে নিয়ে কেন সেটার আমি ভ্যালুটা পাবো। বাসে 1 দিলে বাস 1 এর ভোল্টেজটা পাবো, 2 দিলে 2 এর। তো এখন সেই ভ্যালুটা হবে বাস আই এর প্রি ফল্ট, এটা হলো প্রি ফল্ট ভোল্টেজ আর এটা হলো ডিউরিং ফল্ট, মাইনাস এই যে কারেন্টটা পেলাম বাস কে ডিউরিং ফল্ট, আর তার সাথে আমার মাল্টিপ্লাস করতে হবে আই কে। আই কে ভ্যালুটা কত? সেটা আমরা পাবো এখান থেকে। যদি 1 নাম্বার বাস হয় আর মানে আই এর ভ্যালু 1 হয় আর কে এর ভ্যালু 2 হয়, তাহলে এটা তাহলে 1 2 হচ্ছে। কে এর ভ্যালু ধরলাম আমি 5 নাম্বার বাসে ফল্ট হয়েছে, আর আমি এখন হিসাব করতেছি 1 নাম্বার বাসের ভোল্টেজটা, তাহলে আই কে মানে 1 5, আই এর ভ্যালু 1, কে এর ভ্যালু 5। এই আই কে এটা আসবে তোমার এখান থেকে, এবং এটা হলো অফ ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্টটা হলো এই এখানে, আর অফ ডায়াগোনাল এলিমেন্টটা হলো স্যার আই কি কি হচ্ছে? হ্যাঁ জেড আই কে, জেড আই কে, এই যে জেড এটা সবই তো এটা জেড ম্যাট্রিক্স। আমি স্যার ওই কানেকশন করছি না। কোন কারণটা? এটা এটা তো এখান থেকে বের করছে। আর কারো প্রশ্ন আছে? এটা কি এটা তো যে কোনো একটার জন্য বের করলাম, কোন? মানে এই যে আই এটা বের করছি। হ্যাঁ, প্রথমে হলো আমাদের কোন বাসে ফল্ট হয়েছে সেটা নির্ধারণ করতে হবে। ওই বাসে ফল্ট হওয়ার, এখন ধরলাম যে আমার সিস্টেমে একটা বাসের ফল্ট, আমরা একটা একটা করে করতেছি, একাধিক একসাথে করবো না, একটা বাসে। তো ওই বাসের ফল্ট হলে আমাদের এই কারেন্টটা কত হবে সেটা আমরা এটা এই ইকুয়েশন দিয়ে বের করলাম। এখন এই ফল্টেড কন্ডিশনে প্রত্যেকটা বাসের ভোল্টেজ কত হয়ে যাবে, পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে কত হবে সেটা আমরা এখন দেখতে চাই। তো সেটা আমরা বের করবো এটাতে। তারপরে প্রশ্ন আছে এতে? আইটা তো বাস নাম্বারে ঠিক। হ্যাঁ হ্যাঁ, স্যার এই বাসের ফল্টের জন্য আই বাসে কি রকমের ভোল্টেজ আছে সেটা হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ফল্ট কারেন্টে যে বি কে যে পি ফল্ট ভোল্টেজ সেটা তো দেওয়াই থাকে না বি পাশে। প্রিপল সেটা তো এখান থেকে বললাম তো, সেটা লোড ফ্লো দিয়ে দিবে, সেটা লোড ফ্লো দিয়ে দেবে। আচ্ছা আইকে ফল্টের জন্য যে এখানে আইকে দিতে হবে, হ্যাঁ আইকে দিতে স্যার হ্যাঁ, ওটা কি এখান থেকে বের করতে হবে? এখান থেকে একবার এটা ক্যালকুলেট করছে তুমি। এখন তাহলে বাস 1 এর জন্য V1 মাইনাস কে 1 কে, এইভাবে 2 এর জন্য, এইভাবে 3 এর জন্য আমি বের করতে পারি। এভাবে সবটা হলো আস্তে আস্তে আমি কে মানে আগের ভ্যালু যা বসে দেবে সেটাই পাবো। তার মানে আমি বলতেছি এখানে আই এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে এটা, আই এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে এটা। এখন যদি এইভাবে আমি প্রত্যেকটা বাসের ভোল্টেজটা আমি বের করতে পারি। এখন আমি যখনই আমাদের ভোল্টেজটা বের হলো তখন আমি এই যে ফল্টের সময় এই কারেন্ট, এখানকার কারেন্টটা কত হবে, এখানকার কারেন্ট এই দিক দিয়ে আসবে কারেন্টটা, ধরো এটা 1 কে, এই কারেন্টটা যেটা আসলো বাস 1 থেকে বাস কে এর দিকে, এটার নাম দিলাম I1 কে।
এবং এটা হলো ডিউরিং ফল্ট। সব কিছুই কিন্তু দুটা, একটা হলো বিফোর ফল্ট আর একটা হলো ডিউরিং ফল্ট। তো এখন ওই কারেন্টটা কত হবে সেটা কি হয়, সেটার জন্য এই দুই আমি এখন সব বছরে ভোল্টেজ গুলো জানি। ডিউরিং ফল্ট সেটা হলো এটা, এটা হলো ডিউরিং ফল্ট ভোল্টেজ, এটা হলো পি ফল্ট ভোল্টেজ, এটা হলো পি ফল্ট। আমাদের 3 পয়েন্ট কারেন্ট বের করা লাগবে স্যার। পি ফল্ট কারেন্ট তোমরা ওইগুলো পুরো সবাই বের করছো। এখন আমি ফল্ট করছি না, ডিউরিং ফল্ট। এখন আমি লাইন কারেন্ট গুলো বের করতে চাচ্ছি। লাইন কারেন্ট গুলো বের করতে চাচ্ছি। লাইন কারেন্ট এখন এই লাইন কারেন্ট গুলো কিভাবে বের করব? এখন লাইন কারেন্ট বের করার জন্য আমি এই পাশে ভোল্টেজ জানি, এই পাশে ভোল্টেজ জানি, অর্থাৎ ভি ধরো যদি আমাদের 1 আর এটা মাইনাস ভি টু এফ ওভার এফ 1 2 I 1 2 F। বাস 1 থেকে যদি আমার 2 এর দিকে যে কারেন্টটা, সে কারেন্টটা কত সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে কি করব, 1 আর 2 এর ভিতরে যে ভোল্টেজের ডিফারেন্সটা সেটা নেব, ডিভাইডেড বাই আমাদের ওই এই 2 জেডের ভিতরে আমি পার্থক্য করার জন্য এটাকে এইভাবে লিখব, স্মল জেড, এটা হলো ক্যাপিটাল জেড। দুটার ভিতরে পার্থক্য হলো এই স্মল জেডটা হলো এখানে, এখানে ধরো এটা K1, এটা আসবে ওই লাইন থেকে সরাসরি আমাদের সিস্টেমের যে লাইন সেখান থেকে। আর ম্যাট্রিক্সের এটা কিন্তু আলাদা জিনিস, এটা আর ওটা এক জিনিস নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এইটার ভ্যালু আর ওইটার ভ্যালু এক নয়। তা আমি এখন ওই ওখান থেকে নিয়ে এইখানে বসাতে হবে, এটা আসবে ওই সিস্টেম থেকে, সিস্টেম থেকে সিস্টেম লাইন আচ্ছা। এখন এটাকে আমি যদি আমার জেনারেল করতে চাই, 1 আর 2 এর ভিতরে কারেন্ট যদি বের করতে হয় তাহলে এটা। এখন যদি আমি এটা জেনারেল করতে চাই যে আই কে, তার মানে বাস আই মাইনাস বাস কে divided by ZIK, এটা হলো তোমাদের জেনারেল ফর্ম। এখন আই এর ভ্যালু যখন যাই বসাবো সেই হিসাবে আমাদের লাইন কারেন্টগুলো বের হবে। এখন এই হলো তোমাদের বাস মানে জেড বাস দিয়ে ফল্ট ক্যালকুলেশন করা নিয়ম। এটা তোমাদের আগে টেমপ্লেট মেথড, যদিও ওখান থেকে আসতেছে মূল জিনিসটা ওখান থেকে, ইন্টারনাল ভোল্টেজ মেথড এখানে আমরা ইউজ করতেছি না। তো ওটারই একটা খুবই একটা ইজি ফর্ম, এটা হলো আমরা যে এই ইকুয়েশনটা ইউজ হবে, এই ইকুয়েশনটা ইউজ হবে আর এই ইকুয়েশন, তিনটা ইকুয়েশন ইউজ হবে, তিনটা কারেন্ট আর ভোল্টেজ বের করার জন্য।
আচ্ছা, এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি। স্যার আজকে স্যার নতুন টপিক আছে স্যার। তাহলে আমি স্যার এটা এক্সাম্পলটা দেন স্যার। নতুন টপিকে স্যার দেন স্যার। হ্যাঁ, কিন্তু আমার টার্গেট ছিল যে এই স্লাইডটা পুরোটা শেষ করা। আজকে স্যার স্লাইড স্যার দেখা যাচ্ছে না স্যার। স্যার ইম্পসিবল। স্লাইডটা তো দেখাতে পারতেছি না তোমাদের। স্যার একটু স্যার ছেলেরাও কম স্যার। মানে অনেকে আগের ক্লাস, সরি সামনের ক্লাসে তো নতুন টপিক আলোচনা হবে। এখানে তো আচ্ছা, ধরলাম আমাদের এখন তিনটা বাস একটা সিস্টেম আছে, 1 2 3। এখন এই বাসের ইম্পিডেন্স কত সেটা জানা আছে, এটার কত জানা আছে, এটার কত এটা আমাদের জানা আছে। এখানে একটা আমার জেনারেটর কানেক্ট করা আছে, এখানে একটা আমার জেনারেটর কানেক্ট করা আছে। এটা যদি আমাদের জেনারেটর 2, এটা হলো জেনারেটর 1। হ্যাঁ, কথা বলো না, তোমরা নিজেরা কথা বলো না। আর আমাদের এখানে ধরলাম আমি এখানে একটা ট্রান্সফরমার দেওয়া আছে, এখানেও একটা ট্রান্সফরমার দেওয়া আছে। এই হলো আমাদের সিস্টেমটা। এবং প্রত্যেকটা ভ্যালুগুলো দেওয়া আছে, এইটা ভ্যালু দেওয়া আছে, এটা মানে ইম্পিডেন্স ভ্যালুগুলো। আগেরটা যেমন দেওয়া ছিল, আগেরটা যেমন দুটা মেশিন ছিল, দুটা ট্রান্সফরমার ছিল, তো এখনো দুটা মেশিনে দুটা ট্রান্সফরমারই আছে, কিন্তু বাস হয়ে গেছে তিনটা। বুঝা গেছে? আগে ছিল আমার এই ধরনের, আগে ধরলাম আমাদের এটা বাস নাম্বার 1, এটা হলো বাস নাম্বার 2। আগে ছিল এই সিস্টেম, এখন খালি একটা বাস আমি বাড়াইছি, এখানে আরেকটা নিয়ে এসে এখন বললাম যে এখান থেকে একটা লাইন কানেক্ট করা আছে। হ্যাঁ, কোনো সমস্যা আছে? হ্যাঁ, আগে এই প্রবলেমটা আমরা হাতে কলমে করছি, এখন খালি একটা আমি বাড়াই দিলাম, বাস বাড়াই দিলাম, তাহলে আমার এখন বাস হলো 3টা। তাহলে চেক বাসের ভিতরে আমার এলিমেন্ট কটা থাকবে বলো? হ্যাঁ, ওটা আস্তে করে বলার অর্থই হলো আমি এখনো সন্দেহ আছে, তাই না? ওটার অর্থই হলো আমি শিওর নয়। এই হলো আমাদের 3/3। আর ভোল্টেজ কটা থাকবে? হ্যাঁ, হ্যাঁ, এবং এই ভোল্টেজটা হলো প্রি ফল্ট ভোল্টেজ, V1 V2 V3, এটা হলো প্রি ফল্ট। এখন এই প্রবলেমটাতে বলতেছে যে এই সিস্টেমটা আমাদের এই রকম আছে এবং এটা আনলোডেড অবস্থায় আছে, নো লোড কন্ডিশনে। আমরা নো লোড কন্ডিশনে অনেকগুলো প্রবলেম সলভ করছি, তো এখানেও সেই নো লোড কন্ডিশন, নো লোড কন্ডিশন। এখন যখন নো লোড কন্ডিশন, তখন মানে কোনো লোড কারেন্ট ফ্লো করতেছে না। সবসময় মনে রাখবে যে ইলেকট্রিক্যালে লোড বলতে আমরা লোড কারেন্ট বোঝাই, তার মানে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কোনো কারেন্ট নাই। এই সময় হঠাৎ করে একটা ফল্ট, যেমন আমাদের এর আগে আমরা বলছিলাম একটা জেনারেটর দিয়ে বোঝাইছি যে এইরকম একটা ট্রান্সফরমার দিয়ে কানেক্ট করা আছে, কিন্তু নো লোড কন্ডিশন। নো লোড কন্ডিশনে থাকলে কোনো কারেন্ট নাই, এই কারেন্টটা হলো 0, এই কারেন্টটা হলো 0। এখন হুট করে এখানে একটা ফল্ট দেখা দিচ্ছে, তখন আর কারেন্ট 0 থাকবে না, তখন হলো একটা বিশাল অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করবে।
তা এখন এখানেও এটা নো লোড কন্ডিশন মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যদি না যায় তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? হ্যাঁ? যেটা আছে ওটাও রাখবে, যেটা প্রোগ্রামতে আছে ওইটাই থাকবে। হ্যাঁ, ভোল্টেজ ড্রপ তখন হলো 0 হবে। তো যার ধরুন আমাদের ইন্টারনাল যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটাই হবে তোমাদের টার্মিনাল ভোল্টেজ, অথবা টার্মিনাল ভোল্টেজটাই তাহলে ইন্টারনাল ভোল্টেজ, দুটোই এক। অর্থাৎ এখানে যদি কারো কারেন্ট না যায় তাহলে এই ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেটা একই হবে, যেহেতু কোনো ড্রপ নাই। তো সিমিলারলি এখানকার ভোল্টেজ, ওই মাথার ভোল্টেজ সবগুলো একই হয়ে যায়, তখন এগুলো সবগুলোই হলো আমাদের 1 পার ইউনিট করা হয়। আচ্ছা, তো এখন আমাদের এখন বলতেছে যে এখানে তুমি আচ্ছা ZF এর ভ্যালুটা দিয়ে দিছি, ZF এর ভ্যালুটা দিয়ে দিছি 0.16 K5। এখন তুমি এখন বের করো, যদি আমার বাস নাম্বার 3 তে ফল্ট হয়, এই বাস নাম্বার 3 তে ফল্ট হয়, এখানে এখন হলো ফল্ট হয়েছে, ঠিক আছে, এখন হলো ফল্ট হয়েছে। এখন তুমি বের করো প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে, পরে কথা হবে। এখন বলতেছে যে এখন এখানে একটা ফল্ট হলো, তুমি এখন এই যে এখানকার কারেন্ট কত হবে সেটা বের করো, এখানে এই লাইন দিয়ে কত কারেন্ট আসবে, এই লাইন দিয়ে কত কারেন্ট আসবে সেটা বের করো, তারপরে বিভিন্ন বাসের ভোল্টেজগুলো বের করো। এটাই হলো তোমার ফল্ট। অর্থাৎ তুমি এখানকার কারেন্টটা বের করো IF I3, বাস নাম্বার 3 যেহেতু এটা হলো I3, এই কারেন্টটা কত, তারপরে এই কারেন্টটা কত হবে এটা বের করো, এই কারেন্টটা কত হবে সেটা বের করো, এটার নাম দেই হলো I13, এখানে I23, আর এইটা ধরলাম আমি ধরলাম এই সাইড দিয়ে ধরলাম I12F, এই তিনটা কারেন্ট বের করো। আর এই ফল্টের সময় V1F, এখানে কত ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত। এখন তুমি এই লাল কালি দাগগুলো জিনিসগুলো বের করো, কালো কালি জিনিসগুলো তোমার দেওয়া আছে, এখন লাল কালি জিনিসগুলো নিয়ে বের করো, পারা যাবে? কি হবে? এখন সিকোয়েন্স গুলা প্রথমে আমরা এই কাজটা করি, এই যে এটা হলো স্টেপ নাম্বার 1, বুঝা গেছে? স্টেপ নাম্বার 1, এখানে কে এর ভ্যালুটা কত, এখানে হ্যাঁ 3, এখন 3 বসাই দিলে তাহলে এখানে আমার Z33 নিতে হবে, এই Z33 ভ্যালুটা আসবে এই যেখান থেকে, এটা নিতে হবে V30টা আসবে এখান থেকে, ঠিক আছে? আর এটা তো দেওয়াই আছে, এটা তো দেওয়াই আছে, এটা তো তাহলে 1 নম্বর স্টেপের কাজ হয়ে গেল। 2 নম্বর স্টেপ কোনটা? এই যে এটা 2 নম্বর স্টেপ, স্টেপ 2 1, এটা তো দেওয়াই আছে, এখান থেকে এটা দেওয়া আছে, এটা তো কেবলই বের করলাম, এটা এখান থেকে কেবলই বের করলাম, এটাও এই ম্যাট্রিক্স থেকে। তাহলে আমার 2 নম্বরে সব জিনিসগুলো বের হলো, 1 2 3, এটা সব কত, সেটা আমি বের করলাম। এখন তারপরে আমি 3 নম্বর স্টেপে আসবো, এটা স্টেপ 3, আমার এই 2 নম্বর স্টেপের ভ্যালুগুলো নিয়ে এসে আমি এখানে বসাবো। 1 এর ভ্যালু কত সেটা বের করলাম, 2 এর ভ্যালু কত সেটা বের করলাম, তারপর এটা দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে, এটা 1 2 1 3, এটা হলো 2,
এটা দেওয়া আছে ওখান থেকে নিয়ে আসেন স্মল জেড এর মানটা স্যার স্মল জেড এর মানটা এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এখান থেকে নিয়ে তাহলে যদি 1 2 বের করতে হয় তাহলে আমাদের এটা এটা আর এটা বের হবে যদি এটা বের করতে হয় তাহলে 1 আর এখানে 3 হবে আর এখানে যদি আমার এখানে বের করতে হয় v2 v3 ডিভাইডেড বাই z2 করা যাবে করে দেওয়া আছে এখন তারপরে বলতেছে যে যদি আমার ফলটা এখন 2 নম্বর বাসে হয় তাহলে k এর ভ্যালুটা খালি চেঞ্জ হয়ে যাবে তারপরে বলতেছে যে যদি আমার ফলটা এখন 1 নম্বর বাসে হয় তাহলে k এর ভ্যালুটা খালি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব বের করতে হবে যেখানে ফটো সেখানে কি রোল ওই k এর ভ্যালু ধরে তুমি সব হিসাব করো করা যাবে এটাই হলো প্রবলেমটা ছিল ঠিক আছে তো তোমরা এটা